ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये हृदा जनाः। ओम परतत्त्वे सदा लीनो रामकृष्णसमागमया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। আমরা পড়ছি শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী বিরচিত স্বামী শিষ্য সংবাদ, ব্যবহার করছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার নবম খণ্ড থেকে। সেখানে আজকে আমরা পড়ব 31 নম্বর বললি, বেলুড় ভাড়াটিয়া মঠবাড়ি। কাল তৃতীয় সপ্তাহ, জানুয়ারি 1899 খ্রিস্টাব্দ। আমরা ভাবলে অবাক হয়ে যাই, আর স্বামীজি আর মরজগতে ছিলেন আর 4 বছরেরও কম সময়, কিন্তু কি সমস্ত উদ্দীপনাময়ী ভাবনা চিন্তা আগামী প্রজন্মের জন্য দিয়ে গেছেন, এবং আমরা আগামী প্রজন্ম সেই ভাবনা চিন্তায় এখনো পর্যন্ত প্লাবিত হয়ে আছি। আলমবাজার হইতে বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানে যখন মঠ উঠিয়ে আসে, এটা 1898 ডিসেম্বর মাসের কথা, তাহার অল্পদিন পরেই স্বামীজি তাহার গুরুভ্রাতৃগণের নিকট প্রস্তাব করেন যে ঠাকুরের ভাব জনসাধারণের মধ্যে প্রচার কল্পে বাংলা ভাষায় একখানি সংবাদপত্র বাহির করিতে হইবে। স্বামীজি প্রথমত একটি দৈনিক সংবাদপত্রের প্রস্তাব করেন, কিন্তু উহা বিস্তর ব্যয় সাপেক্ষ হওয়ায় পাক্ষিক পত্র বাহির করিবার প্রস্তাবই সকলের অভিমত হইল, এবং স্বামী ত্রিগুণাতীতের উপর উহার পরিচালনার ভার অর্পিত হইল। স্বামী ত্রিগুণাতীত এইরূপ কার্যভার গ্রহণ করিয়া 1305 সালের পয়লা মাঘ এই পত্র প্রথম প্রকাশ করেন। স্বামীজি এই পত্রের উদ্বোধন নাম মনোনীত করেন। আমরা দেখলে অবাক হয়ে যাই, অনেকে আপনাদের মধ্যে, আপনার বলতে এরকম বলছি না, অনেকে আমাদেরকে বলেন যে আমরা কেন এত প্রচারের পক্ষে কেন। কেউ আমাদের যখন আমরা রিলিফের রিপোর্ট প্রকাশ করি তখন এরকম বলেন যে আপনাদের এরকমভাবে করা দরকার যে ডান হাত দেবে বাঁ হাত জানতে পারবে না। ঠিক যারা এই কথাগুলি আমাদের বলেন, তারা কিন্তু যদি একটু দেরিতে মানি রিসিভ পৌঁছয়, তারা কিন্তু আমাদের খুব গালাগাল দেন, খুব যাতা বলেন। স্বামীজি এই কথাটা জোর দিয়ে বলছেন, প্রচারের প্রয়োজন আছে। প্রচারের প্রয়োজন আত্মপ্রচারের নয়, অন্যকে উৎসাহিত করার জন্য। যদি মানুষ না জানতে পারে তাহলে কিন্তু খুব সমস্যা হয়। আমি কয়েকদিন আগেকার একটা ঘটনা আপনাদের বলি। প্রাণারাম বলে একটি চ্যানেল আছে, তাদের যিনি কর্তা তিনি এখানে বেড়াতে এসেছিলেন, আমাদের এখানে না, গঙ্গাসাগরে কোথাও বেড়াতে এসেছিলেন, এবং তিনি এসে আশ্রমে এলেন, আর আমি সেদিনকে কলকাতায় চলে যাচ্ছি। সেই সময়টাতেই তিনি এলেন, সামান্য একটা ছোট্ট সাক্ষাৎকার নিলেন, এবং তার পছন্দ মতো, যেহেতু আমি দেখাতে পারিনি, আমরাও কেউ সময় করে উঠে দেখাতে পারিনি, তাই তিনি তার মতো নিয়েছেন ছবি। সেগুলো সবসময় যে খুব ভালো হয়েছে তা নয়, কিন্তু উনি একটা ছোট্ট সাক্ষাৎকার নিয়েছিলেন, এবং তাতে উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনাদের কোন কাজে এখন আপনাদের অর্থের প্রয়োজন আছে। অর্থের প্রয়োজন তো সব কাজেতেই আছে, কিন্তু এই মুহূর্তে যে কাজটির জন্য প্রয়োজন ছিল সেটি হচ্ছে আমরা যে মেডিকেল সার্ভিস দিয়ে থাকি, ফ্রি মেডিসিনস দিয়ে থাকি, তার জন্য যে পরিমাণ টাকা খরচ হওয়ার কথা তার থেকে অনেক বেশি টাকা খরচ হয়ে গেছে। আমরা এটা কিছুতেই থামাতে পারিনি, কারণ ওষুধপত্রের প্রচণ্ড দাম। আমরা কিছু ওষুধপত্র ডোনেশন হিসেবে পাই, কিছু ওষুধপত্র স্যাম্পল মেডিসিন হিসেবে পাই, কিছু ওষুধপত্র জেনেরিক মেডিসিন হিসেবে পাই। তথাপি এত অর্থ খরচ হয় মানুষের ওষুধ ভীষণ রকমের দামি হয়ে গেছে। আর আমাদের এইসব অঞ্চলের মানুষজন ভীষণভাবে ডায়াবেটিসে ভুগছেন। দীর্ঘ সময় না খাওয়া, তারপর একটা সময় অনেকখানি পান্তা খেয়ে ফেলা, ফলে এর থেকে আর খুব ভাজাভুজি খাওয়ার প্রবণতা আছে এখানকার লোকেদের। কিছু না হোক খানিকটা লঙ্কা ভেজে খেয়ে নিল, খানিকটা বেসনের মধ্যে আলু ফেলে তাই খেয়ে নিল, যে তার জন্য ভীষণ রকমভাবে ডায়াবেটিক এখানকার। আমি ওখানে বলেছিলাম, এই দেখুন সামান্য একটা ছোট্ট জিনিস প্রচার, এটা হওয়ার ফলে কতজন যে আমাদের কাছে খোঁজ করেছেন, কতজন আমাদের কাছে জানতে চেয়েছেন। শুধু তাই নয়, 3-4 দিনের মধ্যে, এটি প্রচারের 3-4 দিনের মধ্যে আমাদের এবছরে যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল মেডিসিনের জন্য, সেটা সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে গেছে।
আমরা অন্যান্য খাতে টাকা নিতে আরম্ভ করেছি। যারা দিতে চেয়েছেন তাদেরকে অনুরোধ করেছি যে ছোটদের স্পন্সরশিপ হ্যানাতেন এইসবের জন্য করতে। এই প্রচারটার প্রয়োজন আছে। অনেকে ওখানে ফোন নাম্বার দেওয়া ছিল, জানতে চেয়েছেন কেমনভাবে আসবেন। এই প্রচারটা যদি না থাকে তাহলে এখানে যে একটা ভালো কাজ হচ্ছে অনেকেই জানতে পারে না। আমার যখন এখানে পোস্টিং হয় অনেকে আমাকে জানতে চেয়েছিলেন যে আমি কি এক অন্যায় কাজ করেছি যে নরেন্দ্রপুরের মতো সেন্টার থেকে আমাকে একটা আনঅ্যাফিলিয়েটেড সেন্টার, রামকৃষ্ণ মিশন একটা আনঅ্যাফিলিয়েটেড সেন্টার মনসাদ্বীপে পাঠানো হচ্ছে। অথচ মনসাদ্বীপের বয়স নরেন্দ্রপুরের চেয়ে অনেক বেশি। 1928 সালে এই কেন্দ্র তৈরি হয়েছে, আর মাত্র কয়েকটি বছর, 4 বছর মাত্র বাকি আছে এটি 100 বর্ষ পূর্ণ হতে। অথচ মানুষ এই কেন্দ্রটির সম্পর্কে একেবারে অবহিত নন। এমনকি অনেক বড় বড় মানুষদের সঙ্গে কথা হয়েছে যাদের ধারণা এই দ্বীপটির সম্পর্কেই তারা কিছু জানেন না। তারা ভাবেন এখানে গঙ্গাসাগর মেলা হয়, এই সময় একটু হইচই হয়, তারপরে সারা বছর এই দ্বীপটি একেবারে এতটুকু কাজ থাকে না। এই দ্বীপে যে আমরা 2,60,000 লোক থাকি, এই দ্বীপে 94% লোক শিক্ষিত, এই দ্বীপে 37টি স্কুল আছে, যার মধ্যে 18টি উচ্চতর মাধ্যমিক স্তরের স্কুল, এবং এখানকার কলেজ একেবারে ভর্তি হয়ে থাকে। এখানকার কৃতি ছেলেরা, ভারতবর্ষের বিভিন্ন ছেলে মেয়েরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, এটা কেউ জানতে পারলেন না। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা এই স্বামী শিষ্য সংবাদ পড়তেই বলেছিলাম যে দ্বিতীয় মিটিং রামকৃষ্ণ মিশনের যেটি হয় সেটি হচ্ছে 5ই মে 1897। এই 5ই মে 1897 স্বামীজি ঠিক করেন যে রামকৃষ্ণ মিশন কি কাজ করবেন। তার মধ্যে অন্যতম কাজগুলি হচ্ছে, স্বামীজি যে বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না, তাই মানুষের বৃত্তির জন্য এই সমস্ত শিক্ষা, 2 ধরনের বিদ্যার কথা বলছেন। একটা হচ্ছে এই পুঁথিগত বিদ্যা, আর একটা হচ্ছে হাতে কলমে বিদ্যা। 2 বলছেন শিল্পেতে অনুরাগ বৃদ্ধি, আর 3 হচ্ছে যে বেদান্ত এবং উপনিষদ শ্রীরামকৃষ্ণ জীবনের মাধ্যমে যেভাবে প্রতিভাত হয়েছে তার প্রচার। এই 3টির কথা স্বামীজি বলছেন। এই তৃতীয়টির প্রচারে স্বামীজি প্রস্তাব দিলেন একটি পত্রিকা প্রকাশিত মানে এবার তিনি ইন্টেলেকচুয়াল লেভেলের মধ্যে কাজ করতে চাইছেন, যাদের মধ্যে কাজ করলে, যাদের ভেতর দিয়ে কাজ করলে বাকি উদ্দেশ্যগুলো সম্পন্ন হবে। তারা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অবহিত হবে এবং শ্রীরামকৃষ্ণ জীবনের প্রতি আকৃষ্ট হলে তারা শ্রীরামকৃষ্ণের কাজে আসবেন। সেই কারণে এই পত্রিকাটির প্রচার। স্বামীজি বলছিলেন যে ঠাকুরের ভাব জনসাধারণের মধ্যে প্রচার কল্পে বাংলা ভাষা একখানি। কেন বাংলা ভাষায়? কারণ তিনি যে বঙ্গে জন্মগ্রহণ করেছিলেন সেখানকার মানুষের জানার কথা। এখনো পর্যন্ত দুর্ভাগ্যবশত অনেকেই শ্রীরামকৃষ্ণের কথা জানে না। স্বামী বিবেকানন্দের কথা অনেকেই জানেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা জানেন না। এরকম জায়গাও আছে, এই বঙ্গদেশে এরকম জায়গাও আছে। খুব বেশি দূরে যেতে হবে না। আমাদের যে অক্ষয় কুমার সেনের জন্মস্থান ময়নাপুরে, এই বাঁকুড়া জেলার ময়নাপুর, ওইসব অঞ্চলে আমরা গিয়ে দেখেছি সেখানে শ্রীরামকৃষ্ণের সেই অর্থে কোনো প্রচার নেই। অথচ শ্রীরামকৃষ্ণ প্রচারক অক্ষয় কুমার সেন সেই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন। সেখানকার মানুষ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অবহিত নন। তারা স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানেন, কিন্তু যেহেতু বিদেশে গিয়ে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা স্বামীজি ঠাকুর বলেননি, তাই ঠাকুর সম্পর্কে অনেকেই জানেন না। ঠাকুরকে তারা অনেক সময় চিনতে পারেন, তারা স্বামী বিবেকানন্দের গুরু হিসেবে। স্বামীজি এই কারণে চেয়েছিলেন বাংলা ভাষায় একটি পত্র লেখা হোক। পত্রের সম্ভাবনা স্বামীজি নিজে লিখিয়া প্রস্তাবনা, স্বামীজির নাম দিয়েছিলেন উদ্বোধন। পত্রের প্রস্তাবনা স্বামীজি নিজে লিখিয়া দেন, এবং কথা হয় যে ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তগণ এই পত্রে প্রবন্ধাদি লিখিবেন। সংঘরূপে পরিণত রামকৃষ্ণ মিশনের সভ্যগণকে স্বামীজি এই পত্রে প্রবন্ধাদি লিখিতে এবং ঠাকুরের ধর্ম সম্বন্ধীয় মত পত্র সহায়ে জনসাধারণের মধ্যে প্রচার করিতে অনুরোধ করিয়াছিলেন। পত্রের প্রথম সংখ্যা প্রকাশিত হলে শিষ্য একদিন মঠে উপস্থিত হইল। শিষ্য প্রণাম করে উপবেশন করিলে
স্বামীজি তাহার সহিত উদ্বোধন পত্র সম্বন্ধে এইরূপ কথাবার্তা আরম্ভ করিলেন। স্বামীজি চেয়েছিলেন যে পণ্ডিত মানুষ তারা শ্রীরামকৃষ্ণকে লিখুক। দুটো দিক থেকে দেখুন, লেখার দু ধরনের লেখা তিনি চেয়েছিলেন। একটি হচ্ছে স্বামীজির গৃহী ভক্ত এবং অপরটি হচ্ছে স্বামীজির সন্ন্যাসী ভক্ত। শুধু তাই নয়, তারা চেয়েছিলেন যে স্বামীজি চেয়েছিলেন সন্ন্যাসীদের দৃষ্টিভঙ্গি থেকে শ্রীরামকৃষ্ণকে দেখা, সেটা খানিকটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি হলো। আর একটা হচ্ছে তিনি তত্ত্বগত রূপে কিরকম ভাবে প্রকাশিত হয়েছেন সেইটি দেখা, নানা অ্যাঙ্গেল থেকে শ্রীরামকৃষ্ণকে দেখা। এই স্বামীজির এই ইচ্ছাটা কিন্তু পূর্ণ হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব 1836 সালে কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন। 1856 সালে কাশীপুর উদ্যানবাটিতে তার মহাপ্রয়াণ হয়েছিল। এই যে ঐতিহাসিক তথ্য সম্বন্ধে কথাবার্তা, এগুলো কিন্তু জানার সময় পেরিয়ে গেছে। এখন শ্রীরামকৃষ্ণকে আমরা নানাভাবে দেখি। কেন আমাদের তাকে প্রয়োজন, কিভাবে আমরা তার কাছে গিয়ে নিজের আত্মোন্নতির চেষ্টা করতে পারি, নিজেকে বিকশিত করতে পারি, এর নানা ভাবগুলি এখন কিন্তু সময় এসে গেছে এবং সেই নিয়ে আলোচনা হচ্ছে। কখনো কখনো এই আলোচনাগুলো বিতণ্ডায় রূপান্তরিত হয়, কিন্তু মানুষের ভেতরে এই নিয়ে চর্চা চলছে। স্বামীজি যা চেয়েছিলেন সেইটি হয়েছে। শিষ্য বলছেন, স্বামীজি পত্রে নামটি বিকৃত করিয়া বলছেন, উদ্বন্ধন দেখেছিস? শিষ্য বললেন, হ্যাঁ আজ্ঞে, হ্যাঁ, সুন্দর হয়েছে। স্বামীজি বললেন, এই পত্রের ভাব ভাষা সব নতুন ছাঁচে গড়তে হবে। শিষ্য বললে, কিরকম? ঠাকুরের ভাব তো সবাইকে দিতে হবেই, কিন্তু বাংলা ভাষায় নতুন ওজস্বিতা আনতে হবে। এই যেমন কেবল ঘন ঘন ভার্ব ইউজ, ক্রিয়াপদের ব্যবহার করলে ভাষার দম কমে যায়। বিশেষণ দিয়ে ভার্বের ব্যবহারগুলো কমিয়ে দিতে হবে। তুই এইরূপ প্রবন্ধ লিখতে আরম্ভ কর, আমায় আগে দেখিয়ে তবে উদ্বোধনে ছাপতে দিবি। এতে স্বামীজির ভাবনা গতিশীল বাংলা বলা। 1975 সালের আগে পর্যন্ত এক ধরনের বাংলা খুব চলতো, সেটা হচ্ছে রেডিওর বাংলা। রেডিওতে যেভাবে ঘোষণা করা হয় সেই বাংলা। আপনারা যদি খুব সচেতনভাবে লক্ষ্য করে দেখেন, দূরদর্শন এসে আমাদের বাংলা বলার কায়দাটাকে সম্পূর্ণ বদল করে দিয়েছে। কথ্য ভাষার প্রয়োগ আপনারা দেখবেন, দূরদর্শন এসে আমাদের কথা বলা বাংলা একটা নতুন রূপ দিয়েছে। এবং পরবর্তীকালে বিভিন্ন চ্যানেলগুলো যখন এলো, তখন ঠিক আমরা ঘরেতে যে বাংলা বলি সেই বাংলা বলা শুরু হয়ে গেছে। কখনো কখনো সেই বাংলা হয়তো গানে খুব খটখট করে লাগে, কিন্তু খুব সহজে সেই বাংলা বোঝা যায়। কিন্তু দূরদর্শন আমাদেরকে সেই সময় এক ঝাঁক খুব গুণী মানুষ দূরদর্শনে এসেছিলেন, তারা আমাদের নতুন করে বাংলা বলতে শিখিয়েছিলেন। সেই বাংলা, কিছু কিছু বাংলা আগেকার দিনে ছিল সংস্কৃত ঘেঁষা বাংলা। এখনো অনেকে বলেন, বাংলার কিছু অধ্যাপক আছেন তাদেরকে শুনেছি খুব সচেতনভাবে সেই বাংলাগুলো বলেন। কিন্তু এই দূরদর্শন আমাদের নতুন করে বাংলা ভাষা শিখিয়েছেন। সেটা হচ্ছে গতিশীল বাংলা, যার উদ্ভব করেছিলেন স্বামী বিবেকানন্দ। ক্রিয়াপদের প্রয়োগ কম করে শুধু বিশেষণ প্রয়োগ করে, কখনো কখনো ক্রিয়াপদকে সামনে রেখে, আমি তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি, এটা একটা কথা, যাচ্ছি আমি তোমার সঙ্গে দেখা করতে। দেখুন, দুটো প্রয়োগ সম্পূর্ণ আলাদা। একটার ভেতরে ছবি আপনি দেখতে পাচ্ছেন, আর একটা নিকট একেবারে বাংলা, একটা বাংলা গদ্য, সেইটি আমি তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এটা যখন আমরা শুনি একরকম আমাদের মনের এক্সপ্রেশন হয়, আরেক ধরনের এক্সপ্রেশন, যাচ্ছি আমি তোমার সঙ্গে দেখা করতে। যেন এক্ষুনি কথা বলার সাথে সাথে শব্দটা শেষ হয়ে গেলে যেন সেই মানুষটা আপনার সামনে এসে দাঁড়াবেন। এত সহজ করে এই বলার বাংলা। আপনারা অনেকেই দেখবেন, আমাদের মধ্যে অনেকেই লেখেন খুব পরিশীলিত বাংলা, কিন্তু স্বামীজির এই ভাবটিকে নিয়ে যিনি সারাটা জীবন লিখে গেছেন, তিনি হলেন পূজনীয় স্বামী প্রভানন্দজি মহারাজ। প্রভানন্দজি বাংলা দেখবেন একবারে ঝরঝরে তকতকে বাংলা। স্বামীজির এই ভাবটিকে তিনি ভীষণভাবে
ভীষণভাবে যাকে বলে ফলো করার চেষ্টা করেছেন, অনুসরণ করেছেন। আরেকজনের বাংলা ঠিক এইরকম স্বামীজির ভাবটিকে নিয়ে লেখা, আপনারা পড়েন তার কথা। তিনি হলেন স্বামী নিত্যাত্মানন্দ, যিনি শ্রীমদর্শন লিখেছেন। শ্রীমদর্শন সেই সময় মানুষ যেরকম কাব্যিক ভাষায় কথা বলতো সেই রকম কাব্যিক ভাষা আছে, কিন্তু অসম্ভব গতিময় সে বাংলা। ওইখানে ওই স্বামীজির নির্দেশিত ক্রিয়াপদকে আগে ব্যবহার করে এই গোটা জিনিসটাকে লেখা হয়েছে। আপনারা একটু যদি মন দিয়ে পড়েন শ্রীমদর্শন, তাহলে অবশ্যই দেখতে পারবেন স্বামীজি যে লিখেছেন। স্বামীজির সময় থেকে এই এখনো পর্যন্ত এই জিনিসটি প্রচলিত হয়ে আছে। সেটা হচ্ছে সম্পাদকীয় লেখা হয় সাধু ভাষায়, আর বাকি যা কিছু বাংলা সেগুলো কথ্য ভাষায়। মজার কথা হলো সম্পাদকীয় যে সাধু ভাষায় লেখা হয় তার মধ্যে যে কোটেশন ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সচ্চলিত ভাষায়। এরম জিনিস আপনারা আর কোথাও দেখতে পাবেন না। সম্পাদকীয়, উদ্বোধনের সম্পাদকীয় এটা হচ্ছে বৈশিষ্ট্য। তিনি বলছেন, মহাশয় স্বামী ত্রিগুণাতীত এই পত্রের জন্য যেরূপ পরিশ্রম করিতেছেন তাহা অন্যের পক্ষে অসম্ভব। স্বামীজি বলছেন, তুই বুঝি মনে করেছিস ঠাকুরের এইসব সন্তানরা কেবল গাছতলায় ধুনি জ্বালিয়ে বসে থাকতে জন্মেছে? এদের যে যখন কার্যক্ষেত্রে অবতীর্ণ হবে তখন তার উদ্যম দেখে লোকে অবাক হবে। এদের কাছে কাজ কি করে করতে হয় তা শেখ। এই দেখ, আমার আদেশ পালন করতে ত্রিগুণাতীত সাধন ভজন ধ্যান ধারণা পর্যন্ত ছেড়ে দিয়ে কাজে নেমেছে। এ কি কম স্যাক্রিফাইস? এ কি কম স্যাক্রিফাইসের কথা? আমার প্রতি কতটা ভালোবাসা থাকলে এই কর্ম প্রবৃত্তি এসেছে বল দেখি। স্যাক্রিফাইস, সাকসেস বা কাজ হাসিল করে তবে ছাড়বে। তোদের কি এমন রোগ আছে? স্বামীজির এই কথাটি খুব সত্য একেবারে। এই যে শ্রীরামকৃষ্ণের সন্তানদের আমরা দেখেছি যখন যে কাজে অবতীর্ণ হয়েছেন সে কাজ তারা এর আগে কখনো করেননি, কিন্তু যখন অবতীর্ণ হয়েছেন তখন তাদের উদ্যম দেখে সবাই অবাক হয়েছেন। যেমন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের উদ্যোগের কথা এখন দেখছেন। দেখবেন যখন শশী মহারাজের কথা আমরা শুনি, শশী মহারাজ কখনো কোনো দিন বরানগর মঠ ছেড়ে অন্যত্র কোথাও কোনো দিন যাননি। ঠাকুর সেবা ছেড়ে তিনি কোথাও যাননি। শশী মহারাজ মানেই ঘর আগলে রাখা এক মায়ের ছবি আমাদের কাছে প্রকাশিত হয়। শশী মহারাজ দেখছেন তার গুরু ভাইরা অসুস্থ হয়ে পড়ছেন, না খেয়ে নিরন্ন অবস্থায় তারা সাধন ভোজন করছেন। মা যেরকম সন্তানের জন্য বাইরে থেকে ভিক্ষা করে নিয়ে আসেন, সেইভাবে চাল ডাল তেল ঘি ভিক্ষা করে নিয়ে এসে তাই রান্না করে সেগুলিকে একত্রিত করে সব গুরু ভাইদের খাইয়েছেন, বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। যিনি ওই বরানগর মঠের চৌহাদ্দির বাইরে কখনো কোনো দিন যাননি, তিনি স্বামীজির আদেশে এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন যেখানকার ভাষা তিনি জানেন না, যেখানকার ক্লাইমেটে আবহাওয়ার সাথে তার কখনো পরিচয় ছিল না, এবং যে তীব্র অর্থ কষ্টের ভেতরে তিনি সেখানে ছিলেন, তথাপি জীবনের শেষ বিন্দু অবধি দাক্ষিণাত্যে শ্রীরামকৃষ্ণের প্রচারের জন্য গিয়েছিলেন। সেই সিঁড়িটি এখনো আছে আইস হাউসে, যেটির এখন নাম বিবেকানন্দ ইল্লাম বা ক্যাসল কর্নার। সেই বাড়ির সেই সিঁড়িটি এখনো আছে। যখন ওই বাড়িটি দেখানো হয় তখন এই সিঁড়িটি অবশ্যই দেখানো হয়। সেই সিঁড়ির একটি বিশেষ স্টেপ আছে যেখানে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ তার তামিল ভক্তদের বলেছিলেন, আমি তোমাদের মধ্যে পণ্ডিতদের চেয়েও পণ্ডিত, তোমাদের ভেতরে সবচেয়ে যিনি নিয়ম আচার নিষ্ঠশালী তাদের চেয়েও আচার নিষ্ঠশালী, তোমাদের ব্রাহ্মণেদের মধ্যেও সবচেয়ে ব্রাহ্মণকে আমরা পাঠাবো, তাকে তোমরা দেখো, তাকে তোমরা অনুসরণ করো। স্বামীজি যখন এই কথা বলেছিলেন তখন অনেকেরই মনে স্বামী তুরীয়ানন্দজির ছবি প্রকাশিত হয়েছিল, কিন্তু তিনি যে শশী মহারাজ সে কথা স্বামীজি অন্য কেউ তখন ভাবেননি। শশী মহারাজকে যখন তিনি আদেশ করলেন, যিনি ঠাকুর সেবা ছেড়ে কোথাও কখনো কোনো দিন যাননি, স্বামীজির এক কথায় সমস্ত কিছু ছেড়ে তিনি দাক্ষিণাত্যে মাদ্রাজে রওনা হলেন। ক্যাসল কর্নারে সেই ছোট্ট ঘরটি আছে, যে দুটি ঘর, যে ঘরে মন্দির তৈরি করেছিল, ঠাকুরের শ্রীরামকৃষ্ণের মন্দির হয়েছিল, এবং যে ঘরটি অন্য কাজে ব্যবহৃত হতো।
সেই দুটি ঘর এখনো পর্যন্ত আছে। আমরা দেখলে মাঝে মাঝে অবাক হই। এই বাড়িটি ভীষণ গরম, বাড়িতে ভীষণ গরম। তার কারণ হচ্ছে এই বাড়িতে বরফ রাখা হতো, যাতে বরফ গলে না যায়। তাই বাড়িটি এমন গোলাকার ভাবে রাখা হয়েছিল যে হাওয়া কখনো তাকে স্পর্শ করতে পারবে না, বাড়িটির গায়ে লাগা মাত্র হাওয়া বেরিয়ে যাবে। সেই কারণে বাড়ির কোনো অংশ দিয়ে এই বাড়ির ভেতরে হাওয়া ঢোকে না, ভীষণ রকমের গরম। এখন বিভিন্ন জায়গায় যেখানে স্বামীজি থাকতেন, যে ঘরটায় শশী মহারাজ ঠাকুর ঘর তৈরি করেছেন, এসি এয়ার কন্ডিশন করা হয়েছে, তবে সেই ঘরে দীর্ঘ সময় থাকা যায়, নাহলে ভয়ঙ্কর গরম। সাধুরা যে বাড়িটায় থাকেন, এই বাড়ির সঙ্গে সংলগ্ন একটি বাড়ি, যেমন তামিলদের বাড়ি হয়, টালির চালওয়ালা বাড়ি, কিন্তু সে অনেক আরামে মেরিনা বিচের পুরো হাওয়াটি সেখানে আসে। স্বামীজির আদেশে শশী মহারাজ সেখানে গিয়েছিলেন। স্বামীজি যে কথাটি বলছেন না, এই দেখো আমার আদেশ পালন করতে ত্রিগুণাতীতানন্দ সাধন ভজন ধ্যান ধারণা পর্যন্ত ছেড়ে দিয়ে কাজে নেমেছে। এ কি কম স্যাক্রিফাইসের কথা? এটা হচ্ছে কথা। এ কি কম স্যাক্রিফাইসের কথা? স্বামীজির কাজ করতে তারা এসে গেছেন। বলছেন সাকসেস, কাজ হাসিল করে তবে ছাড়বে। তোদের কি এমন রোগ আছে? রোগ কথাটা স্বামীজি বলছেন জেদ। কোনো জিনিসকে পূর্ণতা দিতে গেলে এই জেদের ভীষণ রকম ভাবে প্রয়োজন আছে। জেদ যদি না থাকে, আত্মপ্রত্যয় যদি না থাকে, কোনো কাজ করে দেখিয়ে দেবো এই ইচ্ছাটি যদি আমাদের ভেতরে না থাকে, তাহলে কোনো দিন কোনো কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এবার শিষ্য যেরকম সেই আমাদের মতো বোকা বোকা প্রশ্ন করে, সেই রকম প্রশ্ন করেছেন। কিন্তু মহাশয়, গেরুয়া পরা সন্ন্যাসীর গৃহীদের দ্বারে দ্বারে ওই রূপে ঘোরা আমাদের চোখে কেমন একটা কেমন ঠেকে। স্বামীজি বলছেন, কেন? পত্রের প্রচার তো গৃহীদের কল্যাণের জন্য। দেশে নবভাব প্রচারের দ্বারা জনসাধারণের কল্যাণ সাধিত হবে। এই ফলাকাঙ্ক্ষা রহিত কর্ম বুঝি তুই সাধন ভজনের চেয়ে কিছু কম মনে করছিস? আমাদের উদ্দেশ্য জীবের হিত সাধন। এই পত্রের আয় দ্বারা টাকা জমাবার মতলব আমাদের নেই। আমরা সর্বত্যাগী সন্ন্যাসী, মাঘ ছেলে নেই যে তাদের জন্য কিছু রেখে যেতে হবে। সাকসেস বা কাজ হাসিল হয়তো এর ইনকাম বা আয়টা সমস্তই জীবসেবা কল্পে ব্যয়িত হবে। স্থানে স্থানে সঙ্গ গঠন, সেবাশ্রম স্থাপন, আরও কত কি হিতকার কাজে এর উদ্বৃত্ত অর্থের সদ্ব্যয় হতে পারবে। আমরা তো গৃহীদের মতো নিজেদের রোজগারের মতলবে এঁটে কাজ করছি না। শুরু পরহিতেই আমাদের সকল মুভমেন্ট বা কাজকর্ম, এটা জেনে রাখবি। আহমেদাবাদেতে একটি ধর্মীয় সংগঠন আছে। আহমেদাবাদে যাওয়ার পর আমি সেখানে গিয়েছিলাম। আমার খুব দেখার ইচ্ছা ছিল যে এই তাদের যে মুভমেন্ট, এটা কিরকম ভাবে চলে। আমি সমালোচনা করছি না তাদের মন্দির আতি এই রুটটিকে এমনভাবে ডাইরেক্ট করা হয়েছে, যখন বেরোতে হবে তখন ওদের বুক সেলস কাউন্টার এবং সেলস কাউন্টারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, এবং তাতে মানুষের সাধ্য অনুযায়ী থেকে অসাধ্য সব ধরনের জিনিসপত্র সেখানে এমনভাবে ডিসপ্লে করা আছে, কোনো মানুষ সেই মিউজিয়াম এবং তার সেই প্রোগ্রাম দেখে যখন বেরোবে, সে অন্তত কিছু না কিছু নিয়ে যাবে। এই অদ্ভুত একটা ব্যবসায়িক প্রবণতা। যখন পুরো মন্দির দেখেছিলাম, সেই সাধকের দিব্য জীবন দর্শন করেছিলাম, তখন এত ভালো লেগেছিল। কিন্তু যখন সেই ওই জায়গাটার মধ্যে দিয়ে আসছি, আমিও সেখান থেকে কিছু ভালো ধূপ কিনেছিলাম। আমি অস্বীকার করছি না, খুব ভালো ভালো জিনিস। কিন্তু যেভাবে মানুষকে প্ররোচিত করা হচ্ছে, যেভাবে মানুষকে বাধ্য করা হচ্ছে জিনিসপত্র কিনতে, সেইটিকে বড় তেঁতোর মতো মনে হয়েছিল। স্বামীজি কি সুন্দর বলছেন যে এই যে ঘরে ঘরে গিয়ে এই উদ্বোধনের প্রচার করা, উদ্বোধনের জন্য লোকের কাছে কাছে যাওয়া, তারপরে এই সাবস্ক্রাইবার জোগাড় করা, এই যে এটি গৃহীদের কল্যাণের জন্য। কারণ এই বইগুলো যদি তাদের বাড়িতে থাকে, তারা যদি এই জিনিসগুলো নিয়ে চর্চা করে, তাহলে তাদের জীবনের আমূল পরিবর্তন হবে। আমরা আপনাদের বলেছিলাম একজনের কথা, তিনি পরবর্তীকালে রাজ্যপাল হয়েছিলেন, বেলুড় মঠে এসেছিলেন। তিনি তার বাবার কথা বলছিলেন। তার বাবা স্বাধীনতা সংগ্রামী, সশস্ত্র সংগ্রাম করেছেন,
এবং তাকে জেলে রাখা হয়েছিল। তিনি যখন ছিলেন ভাগলপুর জেল খুব সম্ভবত, তখন সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা ইনি কথামৃতের হিন্দি অনুবাদ প্রকাশ করতে থাকেন এবং সেটি প্রকাশিত হয়। সেই জেলেতে সেই বসে তিনি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার লেখা শ্রীরামকৃষ্ণ বচনামৃত পড়তে শুরু করেন। সেই ভদ্রলোক, তিনি পেশায় মাস্টারমশাই ছিলেন, কিন্তু সশস্ত্র আন্দোলনে যুক্ত ছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণর জীবনী পড়ে তার মনের ভেতরে এমন পরিবর্তন আসে, যখন তিনি বাড়ি ফিরে আসেন আর তিনি সেই সশস্ত্র আন্দোলনে যাননি। তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন জীবনের শেষ দিন অবধি, কিন্তু তার আন্দোলনের ধারাটি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছিল। শুধু তাই নয়, এখানেই তিনি থেমে থাকেননি। তিনি তার বাড়ির সন্তানদের ভেতরে যাতে এই ভাবটি ছড়ায়, তাই রোজ রাত্রিরে সবার লেখাপড়া শেষ হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে তাদেরকে একত্রিত করে এই কথামৃত পাঠ করতেন এবং বচনামৃত, যেটা হিন্দিতে, সেই বচনামৃত পাঠ করতেন। এবং তিনি বলছেন যে আমাদের একেবারে ছোট থেকে এই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেছিল, এবং পরবর্তীকালে যখন স্বামী বিবেকানন্দের রচনাবলী হিন্দিতে প্রকাশিত হতে থাকে, তখন সেটিরও চর্চা তাদের বাড়ির মধ্যে ছিল। তিনি চাইতেন ছেলেপুলেদের একত্রিত করে সেই ভাবটি দিতে। তার মা বাধা দিলে তিনি বারণ করতেন, তাদের বাবা বারণ করতেন, বলতেন এখন শুনুক, শুনতে শুনতে এই ভাবটির সঙ্গে এদের সঙ্গ হোক, একটা সময় নিশ্চয়ই এটি বিকশিত হবে। তিনি বললেন শ্রী শ্রী মায়ের কথা তিনি এর আগে কখনো শোনেননি। পরবর্তীকালে তিনি শ্রী শ্রী মায়ের কথা শুনেছেন, কিন্তু তাদের পরিবার থেকে ছোটবেলা থেকে শিশুদের ভেতরে ঠাকুর এবং স্বামীজির ভাব এটি তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এই যে কল্যাণ, এতে গৃহীদের যে কল্যাণ হচ্ছে, তার কল্যাণ কল্পে সাধুরা রাস্তায় নেমেছে। বলছেন দেশে নব্যভাবে প্রচারের দ্বারা জনসাধারণের কল্যাণ সাধিত হবে। নব্য ভাব কেন? এই যে একটি নতুন ভাব এসেছে। কি ভাব? যত মত তত পথ, সব মত সেই একই জায়গায় এসে মিশে। আমি যত মত দিয়েই যাতায়াত করি না, যত পথ দিয়েই যাতায়াত করি না কেন, সব পথ শেষে সেই ভগবানই এসে মিশে যাবে। কোনো পথ ছোট নয়, কোনো পথ বড় নয়, সব পথের সেই ডেস্টিনেশন সেটি এক। এটি একটি নব্য ভাবনা মানুষের কাছে প্রকাশ করা হয়েছিল। বলছেন এই ফলাকাঙ্ক্ষা রহিত কর্ম বুঝি তুই সাধন ভজনের চেয়ে কম মনে করিস। আমরা যখন সাধন ভজন করি, আমরা ফলাকাঙ্ক্ষা রহিত ভাবে, আপনারাও ফলাকাঙ্ক্ষা রহিত ভাবে সাধন ভজন করেন। সাধন ভজন শেষ হলে রীতি অনুযায়ী জপের ফল আমাদের বা সাধনের ফল আমাদের ইষ্ট পাদপদ্মে জমা দিয়ে দিতে হয়, সেটা আমাদের কাছে কিচ্ছু থাকে না। কিন্তু আমরা যখনই কোনো কাজকর্ম করি, সেই কাজকর্মের সবসময় ফলাকাঙ্ক্ষা করি, কিচ্ছু চাই না, হয়তো একটুখানি প্রশংসা, আত্মপ্রশংসা আমরা চাই আমাদের নিজেদের এই প্রশংসাগুলো হোক। কিন্তু যারা এই যে কাজ, সন্ন্যাসীরা যে কাজ করতে নেমেছেন, তারা সেই স্কুলেই পড়ান কিংবা যাতেই পড়ান, তাতে ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে থাকেন। আমাদের এবারে স্কুলের একটি ছেলে 11th পজিশন র্যাঙ্ক করেছিল। সে যেদিন মার্কশিট নিতে আসে, বিভিন্ন টিভি চ্যানেল থেকে তার নেওয়া হয়, তার ইন্টারভিউ নেওয়া হয়। সে আমাদের হস্টেলের ছেলে ছিল এবং অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসেছিল। সে যাতে খুব সুনিশ্চিতভাবে পড়াশোনা করতে পারে, তার পড়াশোনা যাতে কোনোভাবে বিঘ্ন না হয়, সেই কারণে সন্ন্যাসীরা বিভিন্ন মানুষের কাছে ভিক্ষা করে তার পড়াশোনার খরচটা চালাতে লেগেছিল। বইপত্রের ক্ষেত্রে কোনোভাবে তার কোনো রকম কোনো অসুবিধা, এমনকি শেষের দিকে তার বাড়ির লোকেরা কোচিংয়ের যে টাকা সেটাও দিতে পারতেন না, সেটাও সন্ন্যাসীরা ডেকেছিলেন। পরবর্তীকালে সে যখন ইন্টারভিউ দিলেন, তিনি বললেন এই যে এত সাধুদের বা এই আশ্রমে, সাধু নয় আশ্রমের যে একটা অবদান আছে, এটা সম্পূর্ণ তিনি অস্বীকার করলেন। আমাদের কেউ কেউ জিজ্ঞেস করেছিলেন আপনাদের মন খারাপ হয়েছে? আমাদের মন খারাপ হয়নি, কারণ আমাদের কাজ ছিল ওই দীপশিখাটিকে এগিয়ে দেওয়া। এই ভাবনাটি এই স্বামী বিবেকানন্দ আমাদের সকলের ভেতরে এই ভাবনাটি ধরিয়ে দিয়ে গেছেন। এই ফলাকাঙ্ক্ষা রহিত কর্ম, আমাদের কোনো ফলের আকাঙ্ক্ষা নেই। কোনো কিছু করছি, এটার ফলের কোনো রকম আকাঙ্ক্ষা করছি না। এটা সাধন ভজনের চেয়ে কোনো অংশে কম নয়। আমাদের উদ্দেশ্য জীবের হিত সাধন। এই পত্রের আয় দ্বারা টাকা জমাবার মতলব আমাদের নেই। এটা একটা খুব পরিষ্কার একটা ভাবনা চিন্তা। অনেকেই আপনাদের মধ্যে মনে করেন
আমাদের কাছে প্রচুর অর্থ আছে, প্রচুর অর্থ নেই। বহু সময় আমাদের কাছে খাবার মতো অর্থ থাকে না, কিন্তু খাবার এসে যায়। আমার তো মনে আছে, আমি এখানে যখন এসেছি, যখন এই কেন্দ্রের দায়িত্ব নিয়েছিলাম, তখন 9% ডেফিসিট ছিল। ছাদ ফেটে পড়ছে, জল পড়ছে, কিন্তু সেটা সারানোর মতো কোনো ব্যবস্থা বা অর্থ আমাদের কাছে ছিল না। সেই ছাদে যাতে জল অফিসে এসে না পড়ে, সেই কারণে আমরা টেম্পোরারি টিন দিয়ে ছাদের মাথায় একটি নকল ছাদ বানিয়েছিলাম, যাতে যখন বৃষ্টি পড়বে সেই টিনেতে জল পড়বে এবং জলটি বেরিয়ে যাবে, সেটি আসল ছাদে পড়বে না, এবং আসল ছাদে না পড়লে আমরা সেই জল পড়ার হাত থেকে রক্ষা পাবো। এটা হচ্ছে কথা। এই বহু সময় আমাদের খাওয়ারও টাকা থাকে না, ঠাকুর আমাদের সাহায্য করেন নানাভাবে, নানা মানুষ সাহায্য করেন। যখন করোনা হলো, আমাদের এখানকার 40 জন কর্মী আছে, এরা প্রত্যেকেই অত্যন্ত দরিদ্র। আমরা তাদের কাউকেই ছাড়িনি, আবার কাউকেই খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু কম করিনি। হ্যাঁ, আমাদের পরিমাণটা কমে গেছিল, খাবার ভ্যারাইটিটা বদলে গেছিল, কিন্তু আমরা কেউ নিরন্ন থাকিনি। এই সময় অযাচিতভাবে বহু মানুষ আমাদের এগিয়ে এসেছেন, আমাদের সাহায্য করেছেন। করোনাকালে হয়তো তারা এসে উপস্থিত হতে পারেননি, কিন্তু তারা নানাভাবে সাহায্য করেছেন আমাদের, যাতে এই অবস্থাটা আমরা বেরিয়ে যেতে পারি। আমাদের যদি ফলাকাঙ্ক্ষা যুক্ত কাজ থাকতো, তাহলে এই অবস্থাটা হতো না। 100 বছরের প্রায় 100 বছরের সংস্থা, কিন্তু এই সংস্থার নিজেদের যারা ইনমেটস আছে, শুধু সন্ন্যাসী নন, যারা গৃহকর্মী আছেন, তাদেরও খেতে দেবার যথেষ্ট অর্থ ছিল না। এই কথাটা বলতেও আমাদের লজ্জা করে, কিন্তু এই আমাদের যাবতীয় যে আমরা যে আপনাদের কাছ থেকে কালেকশন করি, তার সবটুকুই অর্থ ব্যয়িত হয়ে যায় যে কাজ করার উদ্দেশ্যে, যে নতুন যে কাজ হচ্ছে সেই কাজের উদ্দেশ্যে। আমরা কখনো কোনো অবস্থায় থামি না, এটা স্বামী বিবেকানন্দের ভাবনা। যে কাজটি করি সেটি আমাদের উপাসনা। আমাদের সাধু যখন স্কুলে পড়ায়, তখন সেটাই তার উপাসনা। আমাদের সাধু যখন ডিসপেন্সারিতে, হাসপাতালে কাজ করে, সেবা করে, তখন সেটাই তার উপাসনা। আমাদের সাধু যখন মন্দিরে ফুল বেলপাতা দিয়ে পড়ায়, সেটাই তাদের উপাসনা। এমনকি আপনাদের সঙ্গে যখন আমরা ধর্ম আলোচনা করি, সেটাকেও আমরা উপাসনা জ্ঞান করে করি, যাতে এই ভাবটি সকলের ভেতরে সম্প্রচারিত হয়। শুধু পরহিতেই আমাদের সকল মুভমেন্ট বা কাজকর্ম এই জেনে রাখবি। এটি খুব পরিষ্কার করে স্বামী বিবেকানন্দ বলছেন। শিষ্য বলছেন, তাহা হইলে সকলে ভাব লইতে পারে না কেন? অনেকেই তাহলে আমরা নিতে পারি না কেন? স্বামীজি বলছেন, নাই বা পারলে তাতে আমাদের এলো গেল কি? আমরা ক্রিটিসিজম গণ্য করে কাজে অগ্রসর হইনি। মহাশয়, এই পত্র 15 দিন অন্তর বাহির হইবে। আমাদের ইচ্ছা সাপ্তাহিক হয়। স্বামীজি বলেছিলেন, তা তো বটে, কিন্তু ফান্ডস বা টাকা কোথায়? ঠাকুরের ইচ্ছায় টাকার জোগাড় হলে এটিকে পরে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, আপনি সমস্ত কিছু করবেন না। আপনি যেমন বসে আছেন, শান্ত হয়ে বসে থাকুন, করার দরকার নেই। হ্যাঁ, ঠিক, থ্যাংক ইউ। বলছেন, পরে এই ঠাকুরের ইচ্ছায় টাকা জোগাড় হলে এটিকে পরে দৈনিকও করা যেতে পারে। রোজ লক্ষ লক্ষ কপি ছেপে কলিকাতার অলিতে গলিতে ফ্রি ডিস্ট্রিবিউশন বিনামূল্যে করা যেতে পারে। এটা হচ্ছে কথা। অনেক সময় অনেকে জিজ্ঞাসা করেন, আমাদের এই যে সমালোচনা করি, লোকে যে আমাদের সমালোচনা করে, এতে আমাদের কষ্ট হয় কি না? কষ্ট হয় না, খারাপও লাগে না। তার কারণ হচ্ছে, আমরা বিশ্বাস করি যে আমরা যে সেবার প্রকল্পটি কাজ করতে আরম্ভ করেছি, সেটি যখন ফল ফুল বিকশিত করবে, তখন সেটিই হবে কাজের, আমরা যে সেবা কাজটি করছি তার ফল হিসেবে মানুষ আপনা আপনি গ্রহণ করতে পারবে। এই যে যখন সেবা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, মাতৃমিশন মানে আমাদের শিশু মঙ্গল হাসপাতাল তৈরি হয়েছিল, তখন অনেকে এই নিয়ে খুব সমালোচনা করেছিলেন। অনেকে বলেছিলেন, সন্ন্যাসীরা মেটারনিটি হোম চালাচ্ছেন, এটা কেমনতর কাজ। আমাদের যিনি এই কাজটি আরম্ভ করেছিলেন, তিনি বিদেশে গিয়ে দেখেছিলেন, সেখানে শিশু এবং মা, গর্ভবতী মা এবং তার সন্তান, অনাগত সন্তানে, তারপরে সেই সন্তান যখন আসে, তখন তাদের কিরকম যত্ন করা হয়,
তার ফলে ডেথ রেট ভীষণ রকম কম। দয়ানন্দজি বিদেশে গিয়ে এইটি তাকে ভীষণভাবে স্ট্রাইক করে। তাই তিনি যখন ভারতবর্ষে ফিরে আসেন তখন তিনি অনুমতি প্রার্থনা করেন আমাদের দেশেও এইরকম একটি সংস্থা তৈরি হোক, যেখানে এই প্রসূতি মা এবং তার সন্তানদের, অনাগত সন্তানদের যত্ন হবে এবং প্রসব পরবর্তী অংশে তাদেরও জন্ম হবে। এই শিশু মঙ্গল হাসপাতাল এইভাবে তৈরি হয় এবং তার জন্য হাসপাতাল তৈরির জন্য প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছিল। প্রভানন্দজির কাছে শুনেছি, যখন গহনানন্দজি হাসপাতালের দায়িত্ব নিয়েছেন, হাসপাতাল ধীরে ধীরে বড় হচ্ছে। প্রতি মাসে হাসপাতালে মাইনে দেওয়ার মতো অবস্থা থাকতো না। প্রাচী সিনেমা হল ছিল, সেখানকার মালিক ছিলেন জিতেন বাবু, তিনি খুব ভক্ত ছিলেন। তার কাছ থেকে গহনানন্দজি প্রত্যেক মাসে টাকা ধার করে নিয়ে আসতেন। তারপর সেই টাকা দিয়ে কর্মীদের মাইনে দেওয়া হতো। আবার মাসের শুরুর দিকে আবার সরকারি যে অনুদান, সেগুলো পাওয়া গেলে আবার তাকে সেই ধার শোধ করে দেওয়া হতো। এটা 1-2 দিন নয়, বছরের পর বছর, এবং তারই মধ্যে থেকে একটু একটু করে সেই হাসপাতাল বেরোতে আরম্ভ করেছে। একটা মেটার্নিটি হোম 500 বেডের হাসপাতাল হতে আরম্ভ করেছে। এখনো এটা সুপার স্পেশালিটি নয়, কিন্তু এর বহু বিভাগ সুপার স্পেশালিটি হাসপাতালে নাক কান কেটে দেওয়ার মতো অবস্থায় পৌঁছেছে। যে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যে কোনো সরকারি মেডিকেল ইনস্টিটিউটের সঙ্গে সমান তালে পাল্লা দিতে পারে, এত ভালো কাজকর্ম হচ্ছে। কিন্তু এগুলো নিয়ে আমাদের একটুও অহংকার করার জায়গা আসেনি। তিনি বলছেন, স্বামীজি বলছেন, তার ইচ্ছে, তার কাছে যদি টাকা থাকে তাহলে এখন যেটি বলছেন সেটি পাক্ষিক থেকে সাপ্তাহিক হবে এবং সাপ্তাহিক থেকে সেই সমাচার উদ্বোধনপত্র দৈনিক হবে এবং সেগুলিকে ছাপিয়ে ফ্রি ডিস্ট্রিবিউশন, অলিতে গলিতে ফ্রি ডিস্ট্রিবিউশন করা হবে। সবাই হয়তো পড়বে না, কিন্তু কেউ কেউ পড়বে, এবং যারা পড়বে তাদের মধ্যে কেউ কেউ প্রভাবিত হবে। এই কেউ কেউ খুব সামান্য সংখ্যাও যদি প্রভাবিত হয় তাহলেও এই কাজের আনন্দ আছে। শিষ্য বলছেন, আপনার এই সংকল্প বড়ই উত্তম। স্বামীজি বলছেন, আমার ইচ্ছায় হয় কাগজটাকে পায়ে দাঁড় করিয়ে দিয়ে তোকে এডিটর বা সম্পাদক করে দেব। কোনো বিষয়কে প্রথমটা পায়ে দাঁড় করাবার শক্তি, কোনো বিষয়কে প্রথমটা পায়ে দাঁড় করাবার শক্তি তোদের এখনো হয়নি। সেটা করতে এই সব সর্বত্যাগী সাধুদেরাই সক্ষম। এরা কাজ করে করে মরে যাবে, তবু হটবার ছেলে নয়। তোরা একটু বাধা পেলে, একটু ক্রিটিসিজম শুনলেই দুনিয়া আধার দেখিস। শিষ্য বললেন, সেদিন দেখলাম স্বামী ত্রিগুণাতীত প্রেসে ঠাকুরের ছবি পূজা করে তবেই কাজ আরম্ভ করলেন এবং কার্যের সফলতার জন্য আপনার কৃপা প্রার্থনা করলেন। স্বামীজি বলছেন, আমাদের সেন্টার তো ঠাকুরই, আর আমরা এক একজন সেই জ্যোতিক কেন্দ্রের এক একটি রে, কিরণ। ঠাকুরের কাজ করে, ঠাকুরের পূজা করে কাজটা আরম্ভ করছে, বেশ করেছে। কই আমায় তো পূজা করার কথা কিছু বললে না। এইটা হচ্ছে কথা। স্বামীজি বলছেন, আসলে রামকৃষ্ণ মিশনের এই যে যাবতীয় স্কুল, কলেজ, হস্টেল, হসপিটাল আপনারা দেখছেন, এগুলি সংখ্যায় খুব কম। সংখ্যায় কম এই কারণে প্রথম দিকে চেষ্টা হয়েছিল, প্রথম দিকে এই ভাবনা চিন্তা নিয়ে এই ইনস্টিটিউশনগুলো গড়ে ওঠে যে সমাজের মানুষের কাছে উদাহরণস্বরূপ কেমন একটা স্কুল হতে পারে, আদর্শ স্কুল, কেমন একটা প্রাইমারি স্কুল হতে পারে, কেমন একটা সেকেন্ডারি স্কুল হতে পারে, কেমন একটা কলেজ হতে পারে, কেমন আশ্রমযুক্ত আশ্রমিক পরিবেশে এক একটি হস্টেল হতে পারে, হাসপাতাল কেমন হতে পারে, ডিসপেন্সারি কেমন হতে পারে, আমাদের মোবাইল মেডিকেল সেন্টার কিরকম হতে পারে, তার একটা ছবি দেওয়ার জন্য এইগুলো তৈরি হয়েছিল। সেই কারণে দেখবেন অন্যান্য অনেক জায়গায় হাসপাতাল থাকলেও আমাদের কিন্তু হাসপাতালের সংখ্যা 10-এর বেশি যায়নি। কলকাতাতে সেবা প্রতিষ্ঠান কনখল, ঋষিকেশে, আর আমাদের কি বেশ বলে, আমাদের বৃন্দাবনে একটি হাসপাতাল আছে, ত্রিভুবনমে একটি হাসপাতাল আছে, এই কয়েকটি, লখনৌতে আরেকটি হাসপাতাল আছে, এই খুব বেশি হলে 5-6টি বড় বড় হাসপাতাল আছে। কিন্তু সব জায়গাতে ছোট ছোট ডিসপেন্সারি আছে।
অনেকে হাসপাতাল তৈরি করার, নার্সিং ইনস্টিটিউট তৈরি করার, মেডিকেল কলেজ তৈরি করার অনেক রকম চেষ্টার কথা বলেছেন। আমরা সেদিকে কখনোই যাইনি। তার কারণ হচ্ছে আদর্শ একটা সংঘ তৈরি করে দেওয়া, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য ছিল। বেলঘরিয়া স্টুডেন্টস হোমের কথা আমরা বলছিলাম, আগের দিনই আলোচনা করছিলাম। এটি একটি ইউনিক প্রতিষ্ঠান। গুরুগৃহ ব্যবস্থা রেখে কেমন করে ছেলেদের লেখাপড়ার সঙ্গে চারিত্রিক এবং মানসিক উৎকর্ষ সাধন করা হবে সেইটির ব্যবস্থা করা হয়েছিল। সেখানে যখন তৈরি হয় তখনও যেমন লিমিটেড ছিল, এখনো পর্যন্ত প্রতিষ্ঠার প্রায় 108 বছর পরেও আমরা এখানে 104 জন ছাত্রকেই দেখতে পাই। 11-এ 20 জন, 12-এ 20 জন, ডিগ্রি কোর্সের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ডে 20 জন করে, এবং 4 জন পোস্ট গ্রাজুয়েট। এই সংখ্যাটির কখনো পরিবর্তন করা হয় না। এই সংখ্যাটির পরিবর্তন করা হলে আর এই ছাত্রগুলিকে সেইভাবে ভালো করে মানুষ করে দেওয়া যাবে না। এটা আমরা আদর্শ হিসেবে তৈরি করেছি, এবং আমাদের এই আদর্শে আমাদের বহু ছাত্র যারা বেরিয়ে গিয়েছে তারা কিন্তু এরকম ছোট ছোট স্টুডেন্টস হোম এই নানা জায়গায় তৈরি করেছেন। আমাদের মনসাদ্বীপের ছাত্ররাই অনেকে বেরিয়ে গিয়ে তাদের জায়গায়, এমনকি এই সাগরেতেই এই আমাদের হস্টেল, যেরকম আমাদের হস্টেল হয় তাতে যেরকম শিক্ষার ব্যবস্থা আছে, সেখানে প্রার্থনা, এই যাবতীয় কিছুর, ফিজিক্যাল এডুকেশন, এই যাবতীয় কাজকর্মে সমস্ত কিছুর শিক্ষা নিয়ে তারাও বিভিন্ন রকমের ইনস্টিটিউশন তৈরি করেছেন। আমরা সেগুলোকে উৎসাহ দিয়ে থাকি। প্রদীপ জ্বালানোর কাজ আমাদের, প্রদীপ থেকে আলোকিত হওয়ার কাজ আপনাদের। কিন্তু প্রাথমিকভাবে এই কাজগুলো সন্ন্যাসীরা করে দিয়েছেন, কারণ যখন আমরা কোনো কাজ শুরু করি তখন আমাদের 3টে অবস্থার মধ্যে দিয়ে যায়। রিজেকশন, তারপরে আমরা উদাসীনতা দেখাই, এবং তারপরে অ্যাপ্রিসিয়েশন। এই রিজেকশন পর্বটা ভীষণ কঠিন। এই সময়ে যদি আমরা ঈশ্বরের পূজাজ্ঞানে কাজটি না করতে পারি তাহলে কিন্তু হবে না। এবার প্রসঙ্গ উঠছে যে প্রথম দিন কাজ শুরুতে ত্রিগুণাতীতানন্দজি স্বামী শ্রী শ্রী ঠাকুরের পূজা করেছিলেন। এই আমাদের যাবতীয় কাজ ওই রবীন্দ্রনাথের ভাষায় আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, তাঁর কাছে প্রার্থনা করে তার আশীর্বাদ গ্রহণ করে এগিয়ে যাওয়া। আমাদের যেন সব সময় মনে থাকে যেন আমরা ঈশ্বরের কাজ করছি। পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলা হয়েছিল, এই প্রসঙ্গটা আমি আগেও বলেছি, যে আমরা তো সবাই নিঃস্বার্থ কর্ম করছি, তাহলে মুক্তি তো আমাদের হবেই। সব পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ বলেছিলেন, নিঃস্বার্থ কর্ম হলো এই সতত সচেতন ভাবে সর্বদা ঈশ্বরের নাম গুণগান করা কাজ করার সময়। এই ভাবটা জাগিয়ে রাখে এই ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের কাছে প্রার্থনা করে কাজকর্ম করলে। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আমরা এর পরের অংশ থেকে পাঠ করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामित्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।